ভুলে যাচ্ছি সরাসরি একটা ইমেইলে। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। সাজ্জাদ, ঢাকা থেকে বলছি। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হব তা জীবনেও কল্পনা করিনি। ঘটনাটি গত বছরের শীতের। আমরা 4 বন্ধু মিলে কক্সবাজার গিয়েছিলাম। ভিড় এড়ানোর জন্য কলাতলি থেকে বেশ দূরে ইনানি বিচের কাছাকাছি একটা পুরনো এবং একটু নিরিবিলি রেস্ট হাউজে আমরা রুম নিয়েছিলাম। দিন রাতে আমরা সমুদ্র পাড়ে হাঁটতে বের হই। রাত তখন প্রায় 10:30। চারদিকে শুনশান নীরবতা, শুধু সাগরের ঢেউয়ের ভয়ঙ্কর গর্জন। শীতের রাত হওয়ায় পুরো বিচে আমরা ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ ছিল না। কিছুক্ষণ পর বন্ধুরা রেস্ট হাউজে ফিরে গেলেও আমি সাগরের হাওয়া খাওয়ার জন্য একা আরেকটু থেকে যাই। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ টের পেলাম আমার ঠিক পেছনে ভেজা বালুর উপর ভারী কোনো পায়ের শব্দ হচ্ছে। খচ খচ খচ। আমি চমকে গিয়ে থামতেই পেছনের শব্দটাও থেমে গেল। আমি আবার হাঁটতে শুরু করলে শব্দটাও আবার শুরু হলো। আমি সাহস করে পেছনে তাকালাম। কুয়াশার ভেতর দিয়ে আবছা দেখলাম প্রায় 10-12 হাত দূরে কালো একটা বিশাল আলখাল্লা বা রেইনকোট পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম ট্যুরিস্ট পুলিশের কেউ হয়তো। আমি চিৎকার করে বললাম, আমি তো সামনে একটা হোটেলে থাকি, এখনই চলে যাচ্ছি। লোকটা কোনো উত্তর দিল না, কিন্তু হঠাৎ সে খুব অদ্ভুতভাবে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আশ্চর্যের বিষয় হলো এবার তার হাঁটার কোনো শব্দ হচ্ছিল না, যেন সে বালুর উপর দিয়ে ভাসতে ভাসতে আসছে। আমার খুব কাছাকাছি আসতেই চাঁদের আবছা আলোয় তার মুখটা দেখলাম। আমার পুরো শরীর বরফ হয়ে এলো। তার চেহারায় কোনো মাংস নেই, শুধু নীলচে চামড়া হাড়ের সাথে লেপ্টে আছে। চোখ দুটো বড় বড় গর্তের মতো কালো, সেখান থেকে অনবরত পানি ঝরছে। সে একটা পচা স্যাঁতস্যাঁতে গলায় ফিসফিস করে বলল, আমার সাথে সাগরে যাবি। শরীর থেকে পচা মাছ আর শৈবালের বমি উদ্রেককারী উৎকট গন্ধ আসছিল। আমি ভয়ে দৌড় দিতে যাব, ঠিক তখন তার বরফের মতো ঠান্ডা একটা হাত আমার ডান হাতের কবজি শক্ত করে চেপে ধরল। আমার মনে হলো শরীরে কেউ বিদ্যুতের শক দিয়েছে। আমি সর্বশক্তি দিয়ে ইয়া আল্লাহ বলে চিৎকার করে হাত ছাড়িয়ে এক দৌড়ে রেস্ট হাউজে চলে আসি। সকালে উঠে দেখি আমার ডান হাতের কবজিতে 5টা আঙুলের কালচে দাগ স্পষ্ট বসে আছে। স্থানীয় এক দোকানদারকে ঘটনাটা জানালে তিনি বলেন, বাবা, ওইদিকে অনেক আগে এক জেলে ডুবে মারা গেছিল। মাঝে মাঝেই সে একা মানুষদের সাগরে ডেকে নিয়ে যায়। এই কালচে আঙুলের দাগ আমার হাতে হালকা রয়ে গেছে। এই বলে সাজ্জাদ তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, বলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি আনিকা, ঢাকা থেকে বলছি। আমি পেশায় একজন ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার। কাজের সুবাদে আমাকে প্রায় গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হয়। আপনাদের শো আমি নিয়মিত শুনি। বিশেষ করে কাজ করার সময় ভৌতিক গল্পগুলো শুনলে রাতের নিস্তব্ধতাটা বেশ উপভোগ করা যায়। কিন্তু আজ আমি অন্যের গল্প শুনতে নয়, বরং আমার নিজের জীবনের এমন এক হাড় হিম করা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি, যা আমার পুরো পরিবারের জীবনকে একটা জীবন্ত নরকে পরিণত করেছিল। এটি প্রাচীন কালো জাদু বা সিফলি ইলম এবং ভয়ঙ্কর পজেশনের এমন এক গল্প যা শুনলে হয়তো অনেকেই শিউরে উঠবেন। ঘটনার শুরু গত বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে। আমার একটা অদ্ভুত শখ আছে পুরনো অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করা। ঢাকার শাঁখারি বাজার বা চকবাজারের পুরনো গলিগুলোতে মাঝে মাঝেই আমি ঢুঁ মাজি। সেদিন বিকেলে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি শাঁখারি বাজারের একটা খুব পুরনো স্যাঁতস্যাঁতে অ্যান্টিক দোকানে ঢুকেছিলাম বৃষ্টি থেকে বাঁচতে। দোকানটা ছিল ধুলোয় ভরা, আর ভেতরে কেমন একটা পুরনো ন্যাপথালিন আর কর্পূরের গন্ধ ভাসছিল। দোকানের এক কোণায়
অনেকগুলো পুরনো পিতলের থালা বাসনের স্তূপের নিচে একটা অদ্ভুত দর্শন কাঠের বাক্স আমার চোখে পড়ে। বাক্সটা খুব বেশি বড় নয়, একটা সাধারণ জুতোর বাক্সের সমান, কিন্তু এর গায়ে পিতলের পাত দিয়ে মোড়ানো ছিল, আর সেই পাতের উপর খোদাই করা ছিল অদ্ভুত সব লিপি। লিপিগুলো আরবি ফার্সির মতো দেখতে হলেও ঠিক চেনা কোনো ভাষা নয়। বাক্সের ঢাকনার ঠিক মাঝখানে একটা চোখের মতো নকশা করা। আমি দোকানদারকে বাক্সটার দাম জিজ্ঞেস করতেই বয়স্ক দোকানদারের মুখের রেখা শক্ত হয়ে গেল। তিনি খুব নিচু গলায় বললেন, বাবা, ওইটা বেচার জন্যে না, ওইটা এক জমিদার বাড়ির পুরনো জিনিস। ভেতরে কি আছে আমি নিজেও জানি না, চাবি নাই, তুমি বরং অন্য কিছু দেখো। কিন্তু আমার মনে তখন ওই বাক্সটা নিয়ে এক তীব্র কৌতূহল। অনেক জোড়াজুড়ি আর বেশ ভালো একটা অঙ্কের টাকা সাধার পর দোকানদার রাজি হলেন। তবে বাক্সটা আমার হাতে দেওয়ার সময় তিনি শুধু একবার বলেছিলেন, অজানা জিনিস ঘাঁটাঘাঁটি না করাই ভালো বাবা, সাবধানে রাখো। বাসায় ফিরে আসার পর আমার প্রথম কাজ ছিল বাক্সটা খোলা। আমি থাকি আমার বড় বোন নীলা আপু আর দুলা ভাইয়ের সাথে মিরপুরের একটা ফ্ল্যাটে। দুলা ভাই তখন অফিসে আর আপু রান্নাঘরে ব্যস্ত। আমি আমার ঘরে বসে একটা স্ক্রুড্রাইভার আর হাতুড়ি দিয়ে অনেকক্ষণ চেষ্টার পর বাক্সটার পুরনো তালাটা ভাঙতে সক্ষম হলাম। ঢাকনাটা খুলতেই ভ্যাপসা পচা একটা গন্ধ আমার নাকে এসে লাগলো। গন্ধটা অনেকটা বদ্ধ কুয়ো বা বহুদিনের পুরনো পচা মাংসের মতো। আমি নাক কুঁচকে বাক্সের ভেতরে তাকালাম। আমার অ্যান্টিক পাওয়ার যে আশা ছিল তা নিমিষেই হতাশায় পরিণত হলো। বাক্সের ভেতরে কোনো মূল্যবান জিনিস ছিল না। ছিল একটা ছোট কালো হয়ে যাওয়া হাড়ের টুকরো, কিছু শুকনো লাল জবা ফুল আর একটা অদ্ভুত দর্শন ছোট মাটির পাত্র। পাত্রের মুখটা লাল শালু কাপড় দিয়ে শক্ত করে বাঁধা। আমি খুব বিরক্ত হলাম। ভাবলাম দোকানদার আমাকে বোকা বানিয়েছে। আমি হাড়ের টুকরো আর মাটির পাত্রটা একটা পলিথিনে ভরে সোজা আমাদের ফ্ল্যাটের বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে এলাম, আর খালি কাঠের বাক্সটা পরিষ্কার করে আমার পড়ার টেবিলের একপাশে সাজিয়ে রাখলাম। আমি তখনও জানতাম না ওই বাক্সটা খুলে ভেতরের জিনিসগুলো ডাস্টবিনে ফেলার মাধ্যমে আমি আসলে কি ভয়ঙ্কর এক অশুভ শক্তিকে মুক্ত করে দিয়েছি। সমস্যার শুরু হলো ঠিক সেই রাত থেকেই। রাত তখন 2:30 কি 3টে বাজে। আমি পিসিতে একটা প্রজেক্টের কাজ করছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার ঠিক পেছনে আমার ঘাড়ের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট অনুভব করছিলাম কারোর বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ের ওপর পড়ছে। আমি চমকে পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। রুমের দরজা ভেতর থেকে আটকানো। আমি ভাবলাম হয়তো একটানা কাজের কারণে আমার হ্যালিউসিনেশন হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর আমার নাকের কাছে সেই বিকট গন্ধটা আবার ভেসে এলো, সেই পচা মাংস আর গন্ধকের উৎকট গন্ধ। আমি এদিক ওদিক তাকাতেই আমার চোখ গেল পড়ার টেবিলের সেই কাঠের বাক্সটার দিকে। আমার মনে হলো বাক্সের ওপর খোদাই করা সেই পিতলের চোখটা যেন জ্বলজ্বল করছে আর সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে বাক্সটার ওপর একটা তোয়ালে চাপা দিয়ে সে রাতের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আপুর ডাকে আমার ঘুম ভাঙল। আপুকে দেখতে খুব ক্লান্ত আর ফ্যাকাশে লাগছিল। আপু আমাকে বলল, "কি রে, তুই কি রাতে ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করছিলি?" আমি রাতে পানি খেতে উঠে দেখি ড্রয়িং রুমের অন্ধকার কোণায় কে যেন একজন লম্বা মতো দাঁড়িয়ে আছে। আমি তোর নাম ধরে ডাকতেই জিনিসটা বারান্দার দিকে চলে গেল। আমি আপুর কথা শুনে চমকে উঠলাম, কারণ আমি তো রাতে রুম থেকে বেরোই হইনি। দুলাভাইকে বিষয়টা জানালে তিনি বললেন হয়তো বাইরের রাস্তার আলো বা ছায়ার কারণে আপুর চোখের ভুল হয়েছে। আমরা বিষয়টা এড়িয়ে গেলাম, কিন্তু সেটা যে চোখের ভুল ছিল না তা বুঝতে আমাদের বেশি সময় লাগেনি। এর 2 দিন পর থেকে আপুর আচরণে অদ্ভুত সব পরিবর্তন আসতে শুরু করল। আপু সবসময় খুব হাসি খুশি আর পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, কিন্তু হঠাৎ করেই আপু একদম চুপচাপ হয়ে গেল। গোসল করা ছেড়ে দিল। ঘরের বাতি বন্ধ করে সব সময় অন্ধকারে বসে থাকত। আমি বা দুলাভাই কিছু জিজ্ঞেস করলে আপু আমাদের দিকে এমন এক স্থির বরফ শীতল দৃষ্টিতে তাকাতো যে আমাদের বুকের ভেতরটা কেঁপে উঠত।
আপুর চোখের মণিগুলো যেন অস্বাভাবিক বড় আর কালো হয়ে গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটল বৃহস্পতিবার রাতে। দুলাভাইয়ের সেদিন অফিসে নাইট শিফট ছিল, তাই তিনি বাসায় ছিলেন না। আমি আমার রুমে কাজ করছিলাম। রাত 1টার দিকে আমি বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হলাম। ড্রয়িং রুম পার হওয়ার সময় হঠাৎ আমার নজর গেল ডাইনিং স্পেসের দিকে। ডাইনিং টেবিলের ওপর একটা টিমটিমে 0 পাওয়ারের বাল্ব জ্বলছিল। সেই আলোতে আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম হলো। আমি দেখলাম আপু ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে। তার চুলগুলো এলোমেলো হয়ে পিঠের উপর ছড়িয়ে আছে, আর সে ফ্লোর থেকে কাঁচা কিছু একটা 2 হাতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, আপু, তুই কি করছিস ওখানে? আমার গলার আওয়াজ পেয়ে আপু খাওয়া থামিয়ে দিল, কিন্তু সে স্বাভাবিকভাবে ঘুরে তাকালো না। সে ঠিক ফ্লোরে বসা অবস্থাতেই তার ঘাড়টা প্রায় 180 ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার মুখটা কাঁচা রক্তে মাখামাছি। আমি বুঝতে পারলাম আমাদের বারান্দায় পোষা একটা কবুতর ছিল, আপু সেই জ্যান্ত কবুতরটাকে ছিঁড়ে খাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে এমন একটা পৈশাচিক হাসি দিল যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপর সে একটা ভারী, কর্কশ এবং সম্পূর্ণ পুরুষালী গলায় বলে উঠল, তোর রক্তটা আরও বেশি মিষ্টি হবে। তুই আমাকে বের করেছিস, এবার আমি তোদের সবাইকে নিয়ে যাব। আমি আর দাঁড়াতে পারলাম না। দৌড়ে নিজের রুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিলাম। সারা রাত আমি বিছানায় বসে আয়াতুল কুরসি পড়েছি আর কেঁদেছি। দরজার ওপাশ থেকে সারা রাত আমি শুনতে পাচ্ছিলাম কেউ একজন ভারী পায়ে ড্রয়িং রুমে পায়চারি করছে, আর সেই পুরুষালী গলায় অদ্ভুত একটা ভাষায় বিড়বিড় করছে। সকালে দুলাভাই ফেরার পর আমি তাকে সব খুলে বললাম। তিনি প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু আপুর রুমে গিয়ে যখন আপুর অবস্থা দেখলেন তিনি নিজেই ভয় পেয়ে গেলেন। আপুর তখন প্রচণ্ড জ্বর, চোখ উল্টে আছে আর মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। আমরা সাথে সাথে একজন নামকরা সাইকিয়াট্রিস্টকে বাসায় নিয়ে এলাম, কিন্তু ডাক্তার আপুকে চেক করে কোনো শারীরিক বা মানসিক রোগের লক্ষণ পেলেন না। তিনি শুধু কিছু ঘুমের ওষুধ দিয়ে চলে গেলেন। কিন্তু ঘুমের ওষুধে কোনো কাজ হলো না, বরং পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিল। আমি আর দুলাভাই ড্রয়িং রুমে বসে আলোচনা করছিলাম কি করা যায়। হঠাৎ আপুর রুমের দরজা প্রচণ্ড শব্দে খুলে গেল। আমরা দেখলাম আপু দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আপুর দাঁড়ানোর ভঙ্গিটা কোনো মানুষের মতো ছিল না। তার শরীরটা ধনুকের মতো সামনের দিকে বাঁকা, 2 হাত ফ্লোর স্পর্শ করছে, ঠিক একটা বন্য পশুর মতো। দুলাভাই দৌড়ে আপুর কাছে যেতে চাইল। নীলা, কি হয়েছে তোমার? কিন্তু দুলাভাই আপুকে স্পর্শ করার আগেই এক অদৃশ্য শক্তির ধাক্কায় তিনি প্রায় 10 ফুট দূরে ছিটকে গিয়ে ডাইনিং টেবিলের ওপর পড়লেন। আপু তখন সেই কর্কশ, অমানুষিক গলায় অট্টহাসি দিয়ে উঠল। সে বাতাসে ভেসে থাকার মতো করে আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। আমি দেখলাম আপুর 2 পা মাটি থেকে অন্তত আধ ফুট শূন্যে ভাসছে। দুলাভাই উঠে দাঁড়িয়ে আমাকে চিৎকার করে বললেন, সালমান, এটা নীলা না, জলদি হুজুরকে ফোন কর। আমাদের পাড়ার মসজিদের ইমাম সাহেবের সাথে আমার ভালো পরিচয় ছিল। তিনি কুরআনি চিকিৎসা বা রুকিয়া করার ক্ষেত্রে বেশ অভিজ্ঞ ছিলেন। আমি কাঁপতে কাঁপতে তাকে ফোন করলাম। সব শুনে তিনি বললেন, আমি এক্ষুনি আসছি, আপনারা শুধু ওনাকে কোনোভাবে আটকে রাখুন। ইমাম সাহেব, যাকে আমরা হুজুর বলেই ডাকতাম, তার একজন সহকারীকে নিয়ে আধ ঘন্টার মধ্যে আমাদের বাসায় এসে পড়লেন। তিনি বাসায় পা রাখতেই আপু একটা বিকট চিৎকার দিয়ে উঠল, যেন হুজুরের উপস্থিতি তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। হুজুর আমাদের ড্রয়িং রুমের সোফাগুলো সরিয়ে মাঝখানে একটা ফাঁকা জায়গা করলেন। আপুকে আমরা 3 জন মিলে জোর করে ধরে সেখানে বসালাম। আপুর গায়ে তখন 10 জন পূর্ণবয়স্ক পুরুষের সমান শক্তি। হুজুর চোখ বন্ধ করে উচ্চস্বরে সূরা বাকারা, সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি তেলাওয়াত করা শুরু করলেন। কুরআনের আয়াত পড়া শুরু হতেই আপুর শরীর প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল। আপু 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে সেই বিভৎস পুরুষালী গলায় চিৎকার করতে লাগল, পড়া বন্ধ কর, আমার গায়ে আগুন জ্বলছে, আমি তোদের সবাইকে পুড়িয়ে মারব। হুজুর থামলেন না, তিনি পড়া চালিয়ে গেলেন এবং এক পর্যায়ে আপুর চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা ধমক দিয়ে বললেন, কে তুই? কোথা থেকে এসেছিস? আল্লাহর কালামের শক্তি তুই জানিস না? এক্ষুনি বল, তুই কে?
আপুর শরীরটা তখন সাপের মতো ফ্লোরে মোচড় খাচ্ছিল। সেই অশুভ সত্তাটি এবার দাঁত কটমট করে বলতে শুরু করল, আমি 100 বছর ধরে ওই বাক্সের ভেতরে বন্দি ছিলাম। এক সিফলি জাদুকর আমাকে ওই মাটির পাত্র আর হাড়ের টুকরোর সাথে বন্দি করে রেখেছিল একটা জমিদার বাড়ির ধ্বংস করার জন্য। তোরা সেই বাক্স খুলেছিস, আমাকে মুক্ত করেছিস। আমি এখন এই শরীর ছাড়ব না। হুজুর তখন বুঝতে পারলেন মূল ঘটনা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি বাক্স, কোথায় সেটা? আমি দৌড়ে আমার রুম থেকে সেই কাঠের বাক্সটা এনে হুজুরের সামনে রাখলাম। হুজুর বাক্সটা দেখেই শিউরে উঠলেন। তিনি বললেন, এটা তো সাধারণ বাক্স নয়, এটা সিফলি ইলমের একটা প্রাচীন পাত্র। তুমি ভেতরের জিনিসগুলো কি করেছ? আমি ভয়ে ভয়ে বললাম, আমি তো সব ডাস্টবিনে ফেলে দিয়েছি। হুজুর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি অশুভ জিনিসগুলোকে ডাস্টবিনে ফেলে নিজের অজান্তেই এর বাঁধন খুলে দিয়েছ। এখন এই জিন সম্পূর্ণ মুক্ত। হুজুর আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। এবার তিনি সূরা জিন এবং সূরা তাহার কিছু আয়াত খুব জোর গলায় পড়তে লাগলেন। আপুর অবস্থা তখন দেখার মতো নয়। আপু শূন্যে লাফাচ্ছিল, মুখ দিয়ে কালো রঙের রক্ত মিশ্রিত বমি করছিল, আর সেই পচা মাংসের গন্ধটা পুরো ফ্ল্যাটে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে আমাদের সবার শ্বাস নেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। হুজুর তার পকেট থেকে একটা বোতলে পড়া পানি, জমজমের পানি আর কোরআন পড়া পানি মিশ্রিত বের করলেন। তিনি সেই পানি আপুর মুখে ছিটিয়ে দিয়ে চিৎকার করে বললেন, আল্লাহর হুকুমে বের হয়ে যা, না হলে আজ তোকে জ্বালিয়ে ছাই করে দেব। পানিটা আপুর গায়ে পড়তেই মনে হলো যেন কোনো জ্বলন্ত কয়লার ওপর অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। আপু একটা গগন বিদারী তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল। সেই চিৎকার এতটাই জোরালো আর অমানুষিক ছিল যে আমাদের ড্রয়িং রুমের জানালার কাঁচগুলো পর্যন্ত ঝনঝন করে কাঁপতে লাগল। আমি আর দুলাভাই 2 হাত দিয়ে কান চেপে ধরে ফ্লোরে বসে পড়লাম। ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাটের সব কটি লাইট দপদপ করে নিভে গেল। খুটখুটে অন্ধকার, শুধু হুজুরের দরাজ গলায় তিলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। অন্ধকারে আমি দেখলাম আপুর শরীর থেকে একটা বিশাল ঘন কালো ধোঁয়ার মতো অবয়ব বেরিয়ে আসছে। অবয়বটার চোখ দুটো লাল জ্বলজ্বলে। সেটা মুহূর্তের জন্য হুজুরের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু হুজুরের পড়া আয়াতের শক্তিতে একটা অদৃষ্ট দেয়ালে ধাক্কা খেয়ে জিনিসটা আমাদের ফ্ল্যাটের সিলিং ফুঁড়ে যেন অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। সাথে সাথে কারেন্ট চলে এলো। আমরা দেখলাম আপু ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার চেহারাটা একদম ফ্যাকাশে, কিন্তু সেই অশুভ হিংস্র ভাবটা আর নেই। হুজুর ঘামে ভিজে একাকার। তিনি ফ্লোরে বসে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। হুজুর এরপর সেই কাঠের বাক্সটার ওপর কোরআন পড়া পানি ছিটিয়ে দিলেন এবং আমাকে নির্দেশ দিলেন বাক্সটা পুড়িয়ে ফেলার জন্য। তিনি বললেন, এই ধরনের প্রাচীন সিফলি ইলমের জিনিসগুলো মানুষের জন্য চরম ধ্বংস ডেকে আনে। তোমার ভাগ্য ভালো যে তুমি সময় মতো বুঝতে পেরেছ, না হলে তোমার বোনের প্রাণ বাঁচানো সম্ভব হতো না। এর কিছুক্ষণ পর আপুর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর আপু একদম স্বাভাবিক ছিলেন। তিনি অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? আমি এখানে ফ্লোরে কেন শুয়ে আছি? আমার সারা শরীর এত ব্যথা করছে কেন? আমরা আপুকে তখনকার মতো কিছুই জানাইনি। দুলাভাই আপুকে ধরে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। পরদিন আমি নিজে গিয়ে ওই কাঠের বাক্সটা কেরোসিন ঢেলে পুড়িয়ে ছাই করে দিয়ে আসি। বাক্সটা পোড়ার সময় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আগুনের শিখার রং সবুজ হয়ে গিয়েছিল এবং ভেতর থেকে একটা অদ্ভুত গোঙানির শব্দ আসছিল। এই ঘটনার পর থেকে আমি আর কখনো কোনো পুরনো অ্যান্টিক জিনিস কিনি না। এখন রাস্তায় কোনো পুরনো অদ্ভুত জিনিস দেখলে আমি 10 হাত দূর দিয়ে হাঁটি। যারা মনে করেন কালো জাদু বা জিনের কোনো অস্তিত্ব নেই, তাদের বলছি, অদেখা জগৎ আমাদের চারপাশেই আছে। আমরা না বুঝে যখন তাদের জগতে বা তাদের বন্দিদশায় হস্তক্ষেপ করি, তখন এর পরিণতি হয় মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের অশুভ শক্তি এবং শয়তানের হাত থেকে রক্ষা করুন। আশা করছি ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগছে। চলুন আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম, আমি হাসিব বলছি বরিশাল থেকে।
আজ আমি আমাদের বংশের এমন এক পুরনো এবং অভিশপ্ত ইতিহাসের কথা শেয়ার করব, যা আমার পরিবার যুগের পর যুগ ধরে অত্যন্ত সযত্নে গোপন করে আসছিল। ঘটনাটি আমাদের পৈতৃক পুরনো জমিদার বাড়িকে ঘিরে। যে ভয়ঙ্কর অভিজ্ঞতার ভেতর দিয়ে আমি গিয়েছি তা মনে পড়লে আজও আমার রাতের ঘুম হারাম হয়ে যায়। আমাদের দাদারা ছিলেন ওই এলাকার বেশ প্রতাপশালী জমিদার, কিন্তু দেশভাগের পর আমাদের পরিবার পুরোপুরি শহরে চলে আসে এবং গ্রামের ওই বিশাল বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। গত বছর আব্বু সিদ্ধান্ত নেন যে ওই পুরনো বাড়িটা ভেঙে সেখানে নতুন করে কিছু করা হবে বা পুরো জমিটা বিক্রি করে দেওয়া হবে। তাই আমি, আব্বু এবং আমার এক চাচাতো ভাই রনি মিলে গ্রামে যাই বাড়িটার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে। বাড়িটা ছিল গ্রামের একদম শেষ মাথায়। চারপাশে ঘন জঙ্গল আর শতবর্ষী পুরনো কিছু আম ও কাঁঠাল বাগানে ঘেরা। দুতলা পুরনো ইটের দালান, শ্যাওলা ধরে পুরো কালো হয়ে গেছে। সদর দরজা খুলে ভেতরে ঢুকতেই কেমন একটা স্যাঁতস্যাঁতে পুরনো চামচিকা আর ধুলোর উৎকট গন্ধ নাকে এলো। দিনের বেলাতেও বাড়ির ভেতরটা কেমন যেন অন্ধকার আর গুমট। প্রথম দিন আমরা নিচতলার একটা বড় ড্রয়িং রুম পরিষ্কার করে থাকার ব্যবস্থা করলাম। বিকেলে গ্রামের এক বয়স্ক লোক আমাদের দেখে সতর্ক করে বলেছিলেন, বাবা, ওই বাড়ির দোতলার পশ্চিম দিকের ঘরটায় কিন্তু ভুলেও রাইতে যাইও না, ওইখানে তোমাদের বংশের অভিশাপ আটকে আছে। আমরা শহরের ছেলে এসব কথায় কান দিইনি, ভেবেছিলাম হয়তো গ্রামের মানুষের মন গড়া কোনো গল্প। সমস্যা শুরু হলো প্রথম রাতেই। রাত তখন হয়তো 1:30 বা 2টো। পুরো গ্রাম নিস্তব্ধ, বাইরে শুধু শেয়ালের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ কাঠের পুরনো সিঁড়ি দিয়ে খটখট করে কারো হাঁটার শব্দ শোনা গেল। শব্দটা এতই স্পষ্ট ছিল যে মনে হলো কেউ ভারী বুট জুতো পায়ে দিয়ে দোতলা থেকে ধীরে ধীরে নিচে নামছে। আব্বু তখন অঘরে ঘুমাচ্ছেন। আমি আর রনি বিছানায় উঠে বসলাম। আমরা ভয়ে একে অপরের দিকে তাকালাম। শব্দটা আমাদের ঘরের ঠিক সামনে এসে থেমে গেল। এরপর স্পষ্ট শুনলাম কেউ একজন ফিসফিস করে খুব ভারী আর অদ্ভুত একটা গলায় বলছে, রক্তের ঋণ তোদের শোধ করতে হবে, তোরা ফিরে এসেছিস। গলাটা এতই গম্ভীর আর পুরনো দিনের মানুষের মতো ছিল যে আমাদের গায়ের লোম খাড়া হয়ে গেল। আমরা সারা রাত আর ঘুমাতে পারিনি। পরদিন সকালে আমরা ঠিক করলাম দোতলার সেই পশ্চিম দিকের ঘরটা খুলে দেখব। অনেক কষ্টে মরিচা ধরা ভারী তালা ভেঙে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত বরফ শীতল হাওয়া আমাদের গায়ে লাগল। ঘরটা ছিল পুরনো সেগুন কাঠের আসবাবে ভরা, চারদিকে মাকড়সার জাল। দেওয়ালের ঠিক মাঝখানে একটা বিশাল বড় তৈলচিত্র টাঙানো। ছবিতে এক রাশভারী জমিদার বসে আছেন, তার চোখ দুটো অস্বাভাবিক লাল এবং দৃষ্টিটা একদম স্থির। রনি হঠাৎ চিৎকার করে উঠল। সে কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে ছবির দিকে দেখিয়ে বলল, ভাই, এই লোকটার চোখ নড়ছে। আমি ভালো করে তাকাতেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। সত্যি, ছবির মানুষটার চোখ ফ্রেমের ভেতর থেকে আমাদের দিকে ঘুরছে, আর তার ঠোঁটের কোণে একটা পৈশাচিক হাসি ফুটে উঠেছে। হঠাৎ করে ঘরের ভারী কাঠের দরজাটা সজোরে ভাড়াম করে বন্ধ হয়ে গেল। ঘর পুরো ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে আমরা স্পষ্ট শুনতে পেলাম কেউ একজন আমাদের কানের কাছে এসে ফিসফিস করে বলছে, আমি তোদেরই রক্ত, আমার সাথে বেইমানি করেছিলি, আজ তোদের কাউকে জ্যান্ত ছাড়ব না। অন্ধকারের মধ্যেই আমি আবছা দেখলাম ছবির সেই লোকটা যেন ফ্রেম থেকে বেরিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তার শরীর থেকে পচা লাশের গন্ধ আসছে। সে তার লম্বা কালো নখওয়ালা হাত রনির গলার দিকে বাড়িয়ে দিল। রনির শ্বাস নিতে না পেরে গোঙাতে গোঙাতে ফ্লোরে পড়ে গেল।
আমি বাঁচার আর কোনো উপায় না দেখে চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম এবং অন্ধকারে হাতরে দরজার সিটকিনি খোলার চেষ্টা করতে লাগলাম। আমার মনে হচ্ছিল কেউ আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে জোরে জোরে ঠান্ডা শ্বাস ফেলছে। আল্লাহর অশেষ রহমতে হঠাৎ দরজার সিটকিনিটা খুলে গেল। আমি রনিকে কোনো মতে কলার ধরে টেনে হিচড়ে ঘর থেকে বের করে সোজা নিচে দৌড়ে আসি। নিচে এসে দেখি আব্বুও জেগে গেছেন। রনি তখন জ্বরে কাঁপছে। সকালে আব্বুকে সব ঘটনা খুলে বলি। আব্বু তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এই লোকটা ছিল আমাদেরই এক পূর্বপুরুষ। সে কালো জাদুর চর্চা করত এবং অমর হওয়ার জন্য শয়তানের সাথে চুক্তি করে এলাকার ছোট ছোট বাচ্চাদের বলি দিত। বংশের লোকেরা যখন এই সত্যিটা জানতে পারে তখন তাকে ওই পশ্চিমের ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেয়। সে ওই ঘরেই না খেয়ে তিলে তিলে মারা যায়। কিন্তু তার সেই অভিশপ্ত অশুভ আত্মা আজও ওই ঘরেই বন্দী। আমরা আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি। ব্যাগপত্র গুছিয়ে রনিকে নিয়ে সোজা ঢাকায় চলে আসি। ওই বাড়িটা আজও ওভাবেই পড়ে আছে। আমরা আর কোনো দিনও আমাদের ওই পৈতৃক ভিটার দিকে পা বাড়াইনি এবং জমিও বিক্রি করতে পারিনি, কারণ আমরা জানি ওই বাড়ির সাথে আমাদের বংশের একটা ভয়ঙ্কর পাপ জড়িয়ে আছে। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য। তো আমরা এরকম আরও ভিডিও আপনাদের জন্য বানানোর চেষ্টা করব, এবং আপনাদের কাছে কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাদের পাঠিয়ে দিবেন। আমরা সেই ঘটনাগুলো প্রচার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।